হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে তোমরা বেসিক্যালি 4টে ঘটনা শুনবে। প্রথমে আমি ঠিক করেছিলাম যে আজকে তোমাদের 3টে ঘটনা শোনাবো, বাট এপিসোড শেষ হতে হতে আমার মাথায় আসলো যে তোমাদের একটা এক্সট্রা একটা গিফট দেওয়া যাক। আজকের যে 4 নম্বর ঘটনাটা আছে সেটা একটা হাসপাতালের ঘটনা, বড়ই অদ্ভুত একটা ঘটনা। যে ঘটনাটা শুনে তোমাদের একদম অবাক লাগতে চলেছে। তাই আর দেরি করব না। 4টে ঘটনার মধ্যে প্রথম ঘটনাটা একজন ভদ্র মহিলার খুন হওয়া নিয়ে, দ্বিতীয় ঘটনাটা একজনের সুইসাইড হওয়াকে কেন্দ্র করে, এবং তৃতীয় ঘটনাটা একজন জিনে ধরার ঘটনা বলতে পারো। আর 4 নম্বর ঘটনাটা তো বললামই। আজকের এপিসোডের 4টে ঘটনা একদম 4 রকম, একদম ইউনিক একটা এপিসোড হতে চলেছে, একদম স্পেশাল একটা এপিসোড হতে চলেছে। তাই আর দেরি করো না, তোমরা চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা লাগিয়ে নাও। আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে, আর এই রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই হেডফোনটা লাগিয়ে নিতে হবে আর চুপটি করে বসে পড়তে হবে। আশা করছি তোমাদের সব কমপ্লিট। চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। হ্যালো অমিতদা, আশা করি তুমি ভালো আছো এবং ভৌতিক কথা পরিবারের বাকি সদস্যরা ভালো আছে। আমি এই পরিবারের নতুন একজন সদস্যা। আজ আমি শিলিগুড়ি থেকে প্রথম ঘটনা লিখছি। তোমাকে আমি তুমি করেই বলছি, কারণ আমার নিজের দাদা থাকলেও আমি তাকে তুমি করেই বলতাম। দাদা, আজ আমি তোমার সাথে আমার বান্ধবীর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। আমি এখানে আমার নাম ছাড়া বাকি সব নামই চেঞ্জ করেছি। তো বেশি কথা না বাড়িয়ে ঘটনাটা শুরু করা যাক। মূলত আমার বান্ধবী লিলির বাড়ির পেছনে একটা 20 বছর পুরনো পরিত্যক্ত বাড়ি আছে। ও, এখানে একটা কথা বলে রাখা ভালো, আমি ক্লাস 8-এ পড়লেও প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে রিসার্চ করাটা আমার হবি। তো এই পুরো বাড়ির ব্যাপারে আশেপাশে খোঁজ নিয়ে জানতে পারি ওই বাড়িতে নাকি একজন ভদ্র মহিলা থাকতেন। সে কিনা নিজের ছোট ভাইয়ের দ্বারা সম্পত্তির জন্য নৃশংসভাবে 20 বছর আগে খুন হয়েছিল। তারপর থেকে রাত 12টার পর নানান রকম আওয়াজ, যেমন পায়ের নুপুরের শব্দ, কান্নার শব্দ, ঠিক করে হাসার শব্দ শোনা যেত। একদিন লিলি ওই বাড়িতে রাত 12টার পরে ঢোকে। লিলির মা ওই সময় ঘুমোচ্ছিলেন। উনি একটু ভীতু স্বভাবের। এরপরের ঘটনাটা লিলির মায়ের ভাষায় বলছি। রাত বোধহয় 3টে। হঠাৎ লিলির ঘর থেকে হাসি ও কান্নার আওয়াজ শুনতে পাই। লিলির বাবা ওই রাত্রে বাড়িতে ছিলেন না। আমি ভয়ে ভয়ে লিলির ঘরে গিয়ে দেখি ও বিছানার ওপর বসে বসে ফিসফিস করে বলছে, মুই যামু না, তুই যতই বল, মুই যামু না। মেয়ের এই অবস্থা দেখে আমি জ্ঞান হারাই। পরের দিন সকালে দেখি লিলির শরীরে আমার মেয়ের শরীরে যার বাস, সে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি আর দেরি না করে আমারই এক পরিচিত মা কালীর সাধককে বাড়িতে ডাকি। তিনি এসে বললেন, লিলি কাল রাতে চুপি সারে ওই পোড়ো বাড়িতে গিয়েছিল। সেই কারণে ওই 21 বছর বয়সী মেয়েটি মাতৃস্নেহের জন্য অস্থির হয়ে ওঠে। সে চায় মাতৃস্নেহে তোর মেয়েকে প্রেত জগতে প্রস্থান করতে। আজকে আমি একটা যজ্ঞ করব তোদের বাড়িতে। সেদিন বিকেলে উনি আমাদের বাড়িতে যজ্ঞ করেন। এর পরের ঘটনাটা আমি আমার ভাষায় বলছি। ঘটনাটা এখানেই শেষ হলে বোধহয় ভালো হতো, কিন্তু তা হলো না। একদিন আমি লিলির সাথে ঘুমিয়েছিলাম। রাত তখন 3টে। আমার ঘুম হঠাৎ ভেঙে যায়। দেখি লিলি আয়নার সামনে বসে আছে, কিন্তু আয়নার প্রতিবিম্ব অন্য কারোর। আর ওই প্রতিবিম্বের মুখটা যা বিভৎস ছিল, তুমি ওই চেহারা দেখলে তোমার রাতের ঘুম উড়ে যাবে। আর লিলি ফিসফিস করে বলছে, মুই মোর মৃত্যুর বদলা নিয়ে আয় ছাড়ুম, মুই মোর ভাইরে শেষ করুম, মুই মোর মৃত্যুর বদলা নিয়ে আয় ছাড়ুম। আমার বুঝতে বাকি রইল না যে ওই প্রেত নিজের মৃত্যুর বদলা নিয়েই ছাড়বে। আমি একটু ওনার মতো করে বললাম, দিদি, আপনি আপনার বদলা লইবেন কি কইরে? আপনার ভাই যে কবে পটল তুলছে, আপনি দয়া করে মোর বান্ধবীরে কষ্ট দিন না। ওই মাইয়া নির্দোষ, দয়া করে আপনি স্বর্গে গমন করুন আর আমার বান্ধবীকে সাইরা দেন।
উনি বললেন, ওই মাইয়া, তুই সত্যি কইতাছস মোর বেহায়া ভাই মৃত্যুবরণ করছে? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। সঙ্গে সঙ্গে লিলি অজ্ঞান হয়ে গেল। আমি আন্টিকে অনেকক্ষণ ডাকিনি, কারণটা তো জানোই, উনি একটু ভীতু স্বভাবের। লিলি অজ্ঞান হয়ে যাওয়াতে আমি আন্টিকে ডাক দিই এবং সবটা খুলে বলি। উনি কান্না করে দেন। আমি ওনাকে সান্ত্বনা দিয়ে লিলির বিছানায় শুইয়ে দিলাম। পরের দিন সকালে আন্টি ওই সাধু বাবাকে ডাকেন। এবার তিনি লিলিকে বন্ধন করে একটি তাবিজ দেন এবং বলেন, মা, 1 বছর পর্যন্ত এই তাবিজ নিজের থেকে আলাদা করবি না। তারপর তিনি লিলির পুরো শরীরটাকে বন্ধন করে দেন। তো দাদা, এই ছিল আমার বান্ধবীর সাথে ঘটা একটা ভৌতিক ঘটনা। এরপরে আর ওর কিচ্ছু হয়নি, ও একদম সম্পূর্ণ সুস্থ আছে। লেখাটাতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও, আর তোমার মতো করে ঘটনাটা বলো। দাদা, তোমার মিষ্টি ভয়েসে আমার নামটা একবার হ্যালো করে বলো। আমার নাম বনস্মিতা। হ্যালো বনস্মিতা। আর দাদা, যদি কোনো এপিসোডে আমার ঘটনাটা দাও, তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে একটা মেসেজ করে দিও। ভগবানের কাছে এটাই প্রার্থনা, আমাদের ভৌতিক কথা পরিবার আরও অনেক অনেক বড় হোক। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। ঘটনাটা একটি ইউনিক টাইপেরই ছিল বলা চলে। নিজের ভাইকে শাস্তি দেওয়ার জন্য সে লিলির শরীরে প্রবেশ করেছিল এবং যখন সে জানতে পারল যে তার ভাই মারা গিয়েছে, তার ভাই অনেক বছর আগে মারা গিয়েছে, সে কিন্তু নিজে থেকেই চলে গিয়েছিল, আর কোনো রকমভাবে ডিস্টার্ব করেনি, বা এই মেয়েটার যে কোনো ক্ষতি করেছে সেটাও না। প্রথমে চেয়েছিল তাকে তার সঙ্গে নিয়ে যেতে মাতৃত্বের জন্য, বাট পরে সে কিন্তু তাকে ছেড়ে দিয়েছিল। আর যেহেতু লিলির ঘাটা বন্ধন করে দিয়েছিল, সেই কারণেই হয়তো সে আর লিলির মধ্যে প্রবেশ করতে পারেনি, বা সে হয়তো নিজে থেকেই চলে গিয়েছিল। এটার কোনো রকম কিছু আমরা জানতে পারলাম না। এবং যাই হোক, আলটিমেটলি সে যে ঠিক ছিল, এটাই আমাদের কাছে একটা বড় বিষয়। আর এরকম করে তোমরা কেউই না, যতই তোমরা প্যারানর্মাল বিষয়ে ইন্টারেস্ট রাখো না কেন, দুমদাম করে রাত্রি 12টার পরে রাত্রিবেলা একটা অপরিত্যক্ত জায়গা বা একটা পরিত্যক্ত বাড়িতে চলে যাবে না। একা তো একদমই না, গেলেও সঙ্গে কাউকে নিয়ে যাবে। আর এগুলো প্যারানর্মাল রিসার্চ তো আর এরকমভাবে হয় না যে গেলেই আমরা ভূত দেখতে পাবো। এগুলোর অনেক মাধ্যম আছে, অনেক বিষয় আছে, যেগুলো জানার পরেই এরকম একটা কাজ করা উচিত, নাহলে জীবনে নেমে আসতে পারে ঘোর বিপদ যাকে বলে। যাই হোক, এই ছিল আমাদের ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। এরপরে আমরা আর একটা ঘটনায় চলে যাব। এই ঘটনাটা এসেছে আমাদের ঝিনাইদহ জেলা থেকে, আমাদের বলতে মেনলি বাংলাদেশের ঝিনাইদহ জেলা থেকে। সে লিখছে, হ্যালো দাদা, আমার নাম সাইমাদ সাকিব নাইম, আমি বাংলাদেশের ঝিনাইদহ জেলা থেকে বলছি। সবার আগে ভৌতিক কথা পরিবারের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি ভালো আছেন। কিছুদিন আগে আমার গ্রামের বাড়িতে আমার ভাইপো হৃদয় এবং চাচাতো বোন রত্নার সাথে একটা ঘটনা ঘটে গেছে, যেটা কখনোই ভোলার নয়। তো বেশি কথা বাড়াচ্ছি না, শুরু করছি। গ্রামের বিবরণটা দিয়ে দিই প্রথমে। আমাদের বাড়িটা গ্রামের একদম শেষ দিকে, একেবারে শেষ বলতে আশেপাশে অনেকগুলো বাড়ি আছে। আমাদের বাড়ি থেকে কিছু দূরে গিয়ে বাঁশঝাড় এবং কবরস্থান। এখন মূল ঘটনায় আসা যাক। আমার ভাইপো হৃদয় গ্রামের ইভা নামে একটা মেয়েকে ভালোবাসত। বলতে গেলে দাদা, ওই মেয়েটাকে এতটাই ভালোবাসত হৃদয় যে ওর জন্য জীবনও দিয়ে দিতে পারত। বলা বাহুল্য, ওরা একটু গরিব পরিবারের। হৃদয় আমার চাচাতো ভাইয়ের ছেলে, সেই হিসেবে ভাইপো হয়। অন্যদিকে ইভারা ছিল ধনী পরিবারের। সেক্ষেত্রে ইভার বাসায় যখন এই সম্পর্কটা জানাজানি হয়ে যায়, তখন ওর বাসা থেকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য চাপ দেয়। ইভাকে বাসা থেকে বের হতে দেওয়া হতো না। আমার ভাইপো মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে যখন শোনে যে ইভাকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আমার ভাইপোর শরীরটা দুর্বল হয়ে গিয়েছিল। আসলে দাদা, এ সমাজে জাত পাত বিভেদের ব্যাপারটা এখনও আছে। আমার ভাইপো অবশ্য ভালো হয়ে যায় কিছুদিন পর, কিন্তু বিয়ের পর ইভা কষ্টে দিন যাপন করে। আপনি বলতে পারেন, এটা আমি কোথা থেকে জানলাম? দাদা, এটা পরবর্তীতে ইভার মায়ের থেকে জানা গেছে। বিয়ের পর ইভার স্বামীর ইভাকে প্রচণ্ড পরিমাণে নির্যাতন করত। এটা সহ্য করতে না পেরে ইভা বেশ খেয়ে আত্মহত্যা করে। ইভার মৃত্যুর খবর শুনে ওর বাড়ির সবাই ভেঙে পড়ে। ইভার মৃত্যুর পরে হৃদয়ের সাথে ঘটতে থাকে
অস্বাভাবিক সব ঘটনা। আমার ভাইপো স্বপ্নে দেখত ইভা ওকে বলছে, হৃদয়, তোমাকে আমি নিয়ে যাব। প্রতিদিন এমন হতো। দিন দিন আমার ভাইপোটা শুকিয়ে যেতে লাগলো। একদিন হৃদয় বাড়ি ফিরতে দেরি করেছিল। ওকে খুঁজতে গিয়ে দেখা যায় ও বাঁশবাগানের সামনে পড়ে আছে। পরবর্তীতে জ্ঞান ফিরলে জানা যায় ও যখন বাড়ি ফিরছিল ওর ঘাড়ের ওপর গরম নিঃশ্বাস পড়ছিল। ও দেখতে পায় ইভা ওকে ডাকছে। বাঁশবাগানের একটু সামনে যেতেই হঠাৎ ইভাকে আর দেখা যায় না। এটা দেখে আমার ভাইপো ওখানে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায়। ওকে একটা ভালো হুজুর দেখালে হুজুর বলেন, যে একে নিয়ে যেতে চাই সে খুব শক্তিশালী একটা প্রেত হয়ে দাঁড়িয়েছে আত্মহত্যার কারণে। এরপর বড় ধরনের একটা মিলাদ করে তাবিজের মাধ্যমে ওকে ঠিক করা হয়। এরপর থেকে এখনও অবধি দাদাও ভালো আছে, ওর জন্য প্রার্থনা করো। এবার আসি আমার চাচাতো বোনের ঘটনায়। আমার চাচাতো বোনের নাম রত্না। ও একটু ছটপটে স্বভাবের ছিল। গ্রামের সকলে ওকে বানু বলে ডাকত। একদিন ছাগল আনতে সে বাঁশবাগান ছাড়িয়ে মাঠে চলে যায়। দাদা ওই সময় ওর চুল খোলা ছিল। ছাগল নিয়ে ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়। বাকিটা আমি ওর ভাষাতেই বলছি। আমি বাঁশবাগানের নিচ দিয়ে আসার সময় আমার গলায় গরম নিঃশ্বাসের অনুভূতি হয়। শরীরটা একটু ভারী হয়ে আসে। হঠাৎ মনে হলো পেছন থেকে আমায় কেউ ডাকছে। আমি পেছনে ঘুরে এরপর দেখি কিছুই নেই। এরপর সামনে তাকিয়ে যা দেখি আমার রক্ত হিম হয়ে আসে। আমি দেখি বাঁশবাগানের ওপর কুচকুচে কালো একটি অবয়ব বসে আছে। ওর চুলগুলো আগুনের মতো জ্বলছে। এটা দেখে ছাগল নিয়ে আসতে গিয়ে আমি হোঁচট খেয়ে পড়ে যাই। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। দাদা আমার চাচাতো বোনকে বাড়ি আনার পর থেকেই ও কেমন করতে থাকে, অস্বাভাবিক আচরণ করতে থাকে, চুলগুলো এলোমেলো করতে থাকে। রাতের বেলা ওর ঘর থেকে ভয়ানক গর্জনের শব্দ শোনা যেত। এটা দেখে আমাদের বুঝতে বাকি থাকে না যে কি হয়েছে। আমার চাচা একজন বড় আলমকে নিয়ে আসেন। হুজুর আসতেই আমার ছোট বোন ছটপট করতে থাকে। ওর মধ্য হতে একটা পুরুষ কণ্ঠ বলে ওঠে, জলদি চলে যা, চলে যা, নাহলে আমি একে শেষ করে দেব, শেষ করে দেব কিন্তু। এই কথাটা বলে চিল্লাতে থাকে। হুজুর জমজমের পানি দিতেই ও ছটপট করতে থাকে। বলে, ও গাটা পুড়ে গেল, ছাই হয়ে গেল, গাটা পুড়ে রে, গাটা পুড়ে গেল। এরপর হুজুর বলে, তুই কে, কোথা থেকে এসেছিস বল। আমার বোনের ভেতর থেকে আওয়াজ আসে, আমি একটি জিন। ও যখন বাঁশবাগান দিয়ে আসছিল ওর চুল দেখে ওকে ভালো লেগে যায়। এরপর হুজুর বলেন, তুই চলে যা। আমার বোন বলে, না, একে যেতে দেব না কিছুতেই। এরপর পুনরায় পানি ছিটাতেই বলে ওঠে, যাচ্ছি যাচ্ছি, তবে হ্যাঁ একটা শর্তে। হুজুর বলে, কি শর্ত? জিনটা বলে, বাঁশঝাড়ের নিচে 4টা বড় মুরগি রেখে আসবে, তবেই আমি চলে যাব। এরপর আমার বোন অজ্ঞান হয়ে পড়ে। এর পরের দিন 4টা মুরগি রেখে আসা হয়। দাদা বিশ্বাস করুন, পরদিন গিয়ে দেখা যায় মুরগির পশম পড়ে আছে, হাড়গোড়ও নেই। এরপর আমার বোন সত্যি ভালো হয়ে যায়। দাদা এই ছিল আমার পরিবারের সাথে ঘটা ঘটনা। জানি না এই দুটো ঘটনার মধ্যে কোনো লিঙ্ক আছে কিনা, কিন্তু দুটো ঘটনাই একদম সিমিলার জন্য পাঠিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই প্রকাশ করবেন, ভুলগুলো শুধরে নেবেন। আমার কষ্ট একটাই, এখনও এই সমাজ ধনী গরিব ভেদাভেদ করে সম্পর্কগুলোকে ভেঙে দেয়। এ বিষয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন। সকালে ভালো থাকবেন। আদাব দাদা। এটা বলতে গেলে একটা সত্যি ডার্ক সত্য। এই রিলেশনের ব্যাপারটা যদি ছেলেটা ধনী হতো না আর মেয়েটা যদি গরিব হতো, মানে মেয়ের পরিবার যদি গরিব হতো আর ছেলের পরিবার যদি ধনী হতো, তাহলে 100% শিওর কোনো সমস্যাই হতো না। যেহেতু বিষয়টা একদম উল্টো, মানে ছেলেটা গরিব এবং মেয়েটা ধনী, মেয়ের পরিবার ধনী, এই কারণেই সেই মেয়েটাকে বিয়ে দিয়ে দিল। আর এখন তো সরকারি চাকরির ক্রেজ তো সবাই জানেই, সেটা নিয়ে আর কিছু বলছি না। সরকারি চাকরি হলে বুড়ো চলবে, প্রত্যেকটা গার্জেনদের এই একটা দশা। যাই হোক, কোনো সমস্যা নেই। আশা করছি ঘটনাটা সবার ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। এরকম গ্রামে গঞ্জে অনেক ঘটনায় ঘটে যেগুলো তোমরা জানো কিন্তু ভাবো যে শেয়ার করবো কিনা। তো আমি তোমাদেরকে বারবার একই কথা বলি, ঘটনাগুলো অবশ্যই শেয়ার করো। ঘটনা অবশ্যই শেয়ার করতে হবে, কারণ যত ভালো ভালো ঘটনা তোমরা শেয়ার করবে
তত আমাদের এই পরিবারের কাছে সেগুলো আমরা ছড়িয়ে দিতে পারবো। পরিবারের লোক সেগুলো শুনে অ্যাপ্রিসিয়েট করবে, পরিবারের লোক সেগুলো শুনে আনন্দ পাবে। তো অবশ্যই এটা তোমাদের দায়িত্ব ঘটনা শেয়ার করা এবং বেশি বেশি করে ভালো ভালো ঘটনা শেয়ার করা। কারণ তোমরা যত ভালো ঘটনা শেয়ার করবে আমি তত ভালো ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো এই ছিল আমাদের আজকের দ্বিতীয় ঘটনা। এবার আমরা চলে যাব আমাদের তৃতীয় ঘটনাতে, এবং এই তৃতীয় ঘটনাটাও তোমাদের একদম অন্যরকমই লাগতে চলেছে। তো আর দেরি করব না, এই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছে মুর্শিদাবাদ থেকে সঙ্গীতা। সঙ্গীতা লিখছে, হ্যালো অমিতদা, আজ নতুন একটা ঘটনা তোমাকে শেয়ার করব বলে লিখতে বসলাম। তুমি যখন আমার পাঠানো ঘটনাগুলো পড়ে শোনাও তখন একটা আলাদা রকম আনন্দ অনুভব করি। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে যে ঘটনাটা লিখছি এটা আমার মামার বাড়ির পাশের গ্রামের ঘটনা। তখন মা ছোট ছিল, তাহলে ঘটনাটা আনুমানিক ৩৫ কি ৪০ বছর আগেকার। মায়ের বাপের বাড়ির পাশের গ্রামের এক ডাক্তার ছিল। সে ডাক্তারি পাশ করার পর নিজের বাড়িতেই চেম্বার করে রোগী দেখতেন। তিনি তার চেম্বারে আসা রোগীদের মেডিসিন সাজেস্ট করতেন এবং তারা সেই মেডিসিন কোনো মেডিকেল শপ থেকে কিনে খেলে সুস্থ হয়ে যেত। মা তখন ক্লাস 4-এ পড়ে। মার জ্বর হওয়ায় দিদা তাকে নিয়ে যায় সেই পাশের গ্রামের ডাক্তারের কাছে। ডাক্তার দেখানো শেষে চেম্বার থেকে মা ও দিদা বেরিয়ে আসে। তখনই ডাক্তারের মেজো মেয়ের সাথে তাদের দেখা হয়। একথা ও কথায় বেশ গল্প শুরু হয় তাদের। ডাক্তারের মেজো মেয়ে শাবানা তখন বারান্দায় বসে বসে সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে রাখছিল। পাশে শুয়ে আছে তার 2.5 বছরের ছেলে, যার চেহারা স্বাভাবিক মানুষের মতো নয়। শরীরের বাকি অংশ ঠিক থাকলেও মাথার অংশটুকু কেমন যেন অস্বাভাবিক। কপাল থেকে মাথার উপরিভাগ পিরামিডের মতো। শাবানা দিদি ডিমের খোলা ছাড়াচ্ছে আর গল্প করছে। ডিমের খোসা ছাড়ানোর আগে যে ঠক ঠক করে শাবানা দিদি আওয়াজ করে খোলাটা ভেঙে নিচ্ছে, সেই আওয়াজ শুনে তার 2.5 বছরের বাচ্চা বিছানা থেকেই বড় বড় চোখ করে ডিমের দিকে তাকাচ্ছে। এই দেখে শাবানা বলে ওঠে, আমার ভাই গো, আমার ভাই আবার ঘুরে এসেছে। আমার ভাইও ডিম খেতে খুব ভালোবাসত। তার এরকম কথা শুনে মা ও দিদা তাকে প্রশ্ন করে, ভাই ঘুরে এসেছে মানে? তখন শাবানা তাদেরকে পুরো ঘটনাটা বলে। দাদা, এই ডাক্তার এবং তার স্ত্রীর 11টা ছেলে মেয়ে ছিল। তার স্ত্রী যখন 11 বার প্রেগনেন্ট হয় তখন তাকে জিনে ধরেছিল। তিনি অনেক অদ্ভুত রকমের আচরণ করতেন, তার স্বামীকে মারধর করতেন। তারপর তার স্বামী এসব ঠিকঠাক লাগছে না ভেবে একটা মৌলভী সাহেবের কাছে তার স্ত্রীকে নিয়ে যায়। তিনি তাকে বলেন, আপনার স্ত্রীকে একটা জিনে ধরেছে, সেই জন্যই এরকম অদ্ভুত আচরণ করছে, তবে চিন্তা নেই। এই বলে তিনি জলপড়া দেন ও একটা কবজ দেন। জলপড়া খেয়ে ও কবজটা হাতে পড়ে ডাক্তারবাবু স্ত্রী সুস্থ হয়ে ওঠেন এবং একটা ছেলে সন্তানের জন্ম দেন। কিন্তু ছেলেটা আর 5টা ছেলে মেয়ের মতো সুস্থ স্বাভাবিক নয়। তার অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক ছিল, সে হেঁটে চলে বেড়াতে পারত, কিন্তু তবুও যেন একটা অস্বাভাবিকতা তার মধ্যে লক্ষ্য হতো। এক কথায় উনি একটা অ্যাবনর্মাল ছেলের জন্ম দিয়েছিলেন। সে নিজেই নিজের সাথে বুদবুদ করে কথা বলতো, সবসময় অন্যমনস্ক থাকত। গ্রামের অনেকেই তার এই অস্বাভাবিকতা চালচলন দেখে বলতো, ও পেটে থাকার সময় ওর মাকে জিনে ধরেছিল, তারই এফেক্ট ওর ওপরে পড়েছে। ছেলেটি ক্লাস 9 অবধি স্কুলে যায়, তারপর তার পাগলামি বাড়তে থাকে। সে সবসময় বলতো, আমাকে কে ডাকছে, আমাকে যেতে হবে। একদিন রাতে সবাই ঘুমিয়েছিল। হঠাৎ করে একটা আওয়াজ পেয়ে ডাক্তারের স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে তিনি দেখেন যে তার ছেলেটি দরজা খুলে কোথাও যেন যাচ্ছে। তিনি তাড়াতাড়ি করে পা চালিয়ে গিয়ে ছেলেকে পেছন থেকে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে আর তার হাজবেন্ডকে ডাকতে থাকে। ডাক্তারবাবু চিৎকারের আওয়াজ পেয়ে দৌড়াদৌড়ি করে এসে পড়ে বাড়ির ভেতরে। তারপর দুজন মিলে ছেলেকে ঘরে এসে বসায়। তখন ছেলেটি একতালে বলেই চলেছে, আমাকে যেতে দাও, ও আমাকে ডাকছে, আমাকে যেতে হবে, ছাড়ো। ছেলের এরকম অদ্ভুত আচরণ দেখে ডাক্তারের স্ত্রী অনেক ডাক্তার কবিরাজ করেও কিছুতেই কিছু হয় না। শেষে এক মৌলভী সাহেবের কাছে তিনি নিয়ে যান। তিনি তাদেরকে এক আশ্চর্যজনক ঘটনা বলেন। তিনি বলেন, তোমার ছেলেকে কোনো জলপুরিতে ডাকে। ও স্কুলে যাওয়ার সময় একটা বড় পুকুর পাড়ে যেত, তখনই ওকে ওই পরীতে দেখে। ওই পরী খুব শক্তিশালী,
ওর নজরে যখন পড়েছে তখন ওকে বাঁচাতে পারবো না, ওকে সাথে করেই নিয়ে যাবে। তারপর ওরা আরও অনেক মৌলবি দেখিয়েছিল, কিন্তু তারাও কিছু করতে পারে না। এরকম চলতে থাকে। ছেলেটির পাগলামো দিন দিন বেড়েই চলে। রোজ রাতেই ছেলেটি উঠে কোথাও যেন চলে যেত। সবসময় তাকে ঘরবন্দি করে রাখা হতো। তারপর একদিন ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। রোজকার মতো সেদিন রাতেও সবাই ঘুমিয়েছিল। যেহেতু তাদের বাড়িতে অনেক ছেলে মেয়ে, তাই হয়তো বা কেউ বাথরুম করতে উঠে দরজায় খিল দেয়, কিন্তু তালা না দিয়ে ঘুমোতে চলে যায়। মাঝরাতে ছেলেটি দরজা খুলে বেরিয়ে যায়। ভোরবেলা তার মা ঘুম থেকে উঠে লক্ষ্য করেন ছেলে তার পাশে ঘরে নেই। এই দেখে তিনি তার হাজবেন্ডকে জানান এবং বাড়ির সব জায়গায় খুঁজে দেখেন, কিন্তু তাকে কোথাও পাওয়া যায় না। এদিকে গ্রামের একজন মানুষ পুকুরের জলে একটু চুলসহ মাথা ভাসতে দেখে গ্রামের লোককে জানায়। যেহেতু ছেলেটাকে পাওয়া যাচ্ছে না এমন রব গ্রামে রটে গিয়েছিল, তাই সেই ডাক্তার বাড়িতেও জানানো হয়। তাড়াতাড়ি করে সবাইকে ডাকা হয়। ওই পুকুরে ভেসে থাকা লাশটিকে তোলা হয়। অবাক কাণ্ড হলো, লাশটা অন্য কারণ না, লাশটা ছিল ওই ডাক্তারের ছেলেটির। দাদা, এখানে একটা কথা বলতে ভুলে গেছি। যখন ডাক্তারের স্ত্রী তার ছেলের জন্য মৌলবীকে দেখায়, তখন তিনি আরও কথা বলেছিলেন। তিনি বলেছিলেন এই ছেলেকে বাঁচানো সম্ভব না। যদি মারা যায় তবে কিন্তু ওই বাচ্চা তোমাদের বংশের কারো না কারো গর্ভে জন্ম নেবে, আবারও সে ফিরে আসবেই আসবে কারো না কারো কোলে। সত্যিই দাদা, ওই মৌলভী সাহেবের কথা মিলে যায়। ডাক্তারের মেজমেয়ের গর্ভে এই একই রকমের বাচ্চা জন্ম হয়। মেজমেয়ের বিয়ের পর অনেকগুলো বছর তার কোনো সন্তানাদি হয়নি। তারপর সে প্রেগনেন্ট হয় এবং একটি অ্যাবনর্মাল বাচ্চার জন্ম দেয়। সে দেখতে অনেকটাই তার মৃত অস্বাভাবিক ভাইয়ের মতো ছিল। এই সন্তান জন্ম নেওয়ার অনেকগুলো দিন পরে মেজমেয়ের শ্বশুরবাড়ির লোক তাকে দেখতে আসে এবং অস্বাভাবিক বাচ্চার জন্ম দেওয়ার কারণে তাকে তারা আর শ্বশুরবাড়িতে ফিরিয়ে নিয়ে যায় না। তাদের আইন মতে বিচ্ছেদ হয়ে গেছে। তারপর থেকে তার মেজমেয়ে শাবানা বাপের বাড়িতেই থাকা শুরু করে। তারপর কি হয়েছিল আর জানা নেই। ডাক্তারের মেজমেয়ে পুরো ঘটনাটাই আমার মা ও দিদাকে বলেছিল। তো এই ছিল একটা সত্য ঘটনা। শাবানা নামটা আমি একটা কাল্পনিক নাম দিয়েছি এবং ডাক্তারের নাম আমি উল্লেখ করলাম না। তিনি আর বেঁচে নেই, তবে তার নাম ডাক থেকে গেছে। তো দাদা, ভালো লাগলে ঘটনাটা ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও। ভালো থেকো, ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল আমাদের তৃতীয় ঘটনা। আমি তো ভেবেছিলাম আজকে এপিসোডটা এখানেই শেষ করব, বাট আগের দিনের ঘটনাটা অনেকের কাছেই নোটিফিকেশান যায়নি, আমার কাছে কমেন্ট এসেছে এবং সেই কারণের জন্য সবার শুনতে অসুবিধে হয়েছে। আর সেই কারণের জন্যই আমি আরও একটা এক্সট্রা ঘটনা তোমাদেরকে শুনিয়ে দিলাম। কথা না বলে এবার ঘটনাটা শুরু করছি। ঘটনাটা আমাদের কাছে শেয়ার করেছে নৈহাটি থেকে ওয়েন্দ্রিলা। ওয়েন্দ্রিলা লিখছে, হাই অমিতদা, প্রথমবার ঘটনা পাঠালাম, ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। ঘটনাটি এখনও মনে করলে কোনো লজিক খুঁজে পায় না। যাই হোক, ঘটনায় আসা যাক। আমি নৈহাটি থেকে ওয়েন্দ্রিলা বলছি। ঘটনাটি ঘটে 2017-তে। তখন আমি সাইকোলজি অনার্সে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। একদিন কলেজ থেকে আসার পর প্রচণ্ড ব্যথা নিয়ে নৈহাটি গভর্নমেন্ট হাসপাতালে ভর্তি হই। গ্যাস্ট্রিকের ব্যথা, তাই একদিন ডেকে ছেড়ে দেয়। লাইফে ফার্স্ট টাইম হাসপাতালে ছিলাম এক রাত, কিন্তু কেন জানি না আমার খুব ভালো লেগেছিল থাকতে। বাড়ি এসে মাকে বললাম, আবার ব্যথা হলে ওখানেই দিয়ে এসো, আমার খুব ভালো লেগেছে থাকতে। শুনে মা বকে নামায়। মুখের কথা লেগেও গেল। 2 সপ্তাহ যেতেই আবার পেটে ব্যথা। এবার একদিন নয়, 3 দিন থাকতে হলো। প্রথম দিন যেতেই হাতে চ্যানেল করে স্যালাইন চলল। প্রথম রাত কাটল, কিন্তু তারপর আর ভালো লাগছিল না। স্যালাইন খাওয়ার পর আমি ওয়ার্ডের অন্যান্য পেশেন্টদের সাথে ঘুরে ঘুরে গল্প করতাম। দ্বিতীয় দিন রাতে ওয়াশরুমে যাব, একটা মাসিকে ডাকলাম। মাসিও ঘুমোচ্ছিল, নার্সও ঘুমোচ্ছিল, তো একাই গেলাম। কিন্তু বাথরুমটা খুব নোংরা হওয়ায় নিচের ফ্লোরে গেলাম। আমাদের ওয়ার্ডটা ফার্স্ট ফ্লোরে ছিল, তো নিচে গেলাম ওয়াশরুম খুঁজতে। খুঁজতে খুঁজতে প্যাসেজের একদম শেষে একটা দরজা দেখলাম। দরজার ওপরে মহিলা লেখা, যেমন ওয়াশরুমে থাকে। গেটটায় হাত দিয়ে খুলতে যাব, একজন সিকিউরিটি গার্ড ছুটে আসে।
আর খুব বাজেভাবে বলে যে আমি এখানে কেন। তো আমি তাকে সব বললাম। তিনি আমার দিকে কেমন অদ্ভুতভাবে তাকালেন, বললেন, দরজার ওপরে ঠিক করে দেখো কি লেখা আছে। তাকালাম, দেখলাম সেখানে মর্গ লেখা আছে। আমি কিছু বুঝতে পারলাম না, মাথাটা কেমন ঘুরে উঠল। তারপর উনি আমাকে আমার ওয়ার্ডে দিয়ে আসলেন। নার্স আর আয়ামাসিরা একটু বকা দিয়ে বললেন, এভাবে একা রাতে যাবে না, আমাদের ডাকবে। ওয়ার্ডের ঘড়িতে দেখলাম 3টে বাজে। যাই হোক, সেদিন ঘুমিয়ে পড়লাম, আর এটা নিয়ে ভাবলাম না। পরের দিন আবার ওয়ার্ডের সবার সাথে গল্প করছিলাম বেডে ঘুরে ঘুরে। আমার বেডের 3টে বেড পর 9 নম্বর বেড। লাস্ট ওয়ালের দিকে ওখানে এক 80 বছরেরও বেশি বয়সের মহিলা ছিলেন। ঠিক করে কথা বলতে পারতেন না, উঠতে পারতেন না, মড়মড় অবস্থা। সেদিন রাতে ভোর 3:30টার দিকে ঘুমটা ভেঙে গেল। ঘড়ি দেখে উঠলাম, ঘুম পাচ্ছিল না। দেখলাম সেই 9 নম্বর বেডের ঠাকুমাটা বেড থেকে উঠে বসে আছেন, আর সব পেশেন্ট, নার্স আর মাসিরা ঘুমোচ্ছেন। তো আমি উঠে গিয়ে ওনার বেডের পাশে বসলাম। দুজনে অনেক রকম গল্প করলাম। উনি বারবার বললেন, আমি সকাল হলেই ছুটি নিয়ে চলে যাব। আমি বললাম, আমিও কাল যাব বাড়িতে। উনি বললেন, না না, বাড়ি না, ছুটি হবে। আমি বললাম, হ্যাঁ ঠাকুমা, বাড়ি তো যাবে ছুটি হলে। তারপর 5টার দিকে একটু ঘুম ঘুম পেতে গিয়ে বেডে গিয়ে শুয়ে পড়লাম। ঘুম ভাঙল 6টার দিকে, অনেক আওয়াজে। উঠে দেখি 9 নম্বর বেডটা খালি। ভাবলাম ঠাকুমাটা হয়তো ভালো হয়ে গেছেন, তাই ছুটি দিয়েছে ওনাকে। কিন্তু অবাক করার বিষয় হলো, সকাল 8টা বা বিকেল 4টে ছাড়া তো ছুটি দেওয়া হয় না। আমার পাশের বেডের পেশেন্টকে জিজ্ঞাসা করলাম, আর যা শুনলাম আমি তাতে আমার নিজের কানকে বিশ্বাস করাতে পারছিলাম না। উনি বললেন, 9 নম্বর বেডের ঠাকুমাটা ভোর 3টায় মারা গেছেন, আর আমি ঘুম থেকে ওঠার একটু আগে ওনার বডিটা নিয়ে গেছে। আমি বুঝতে পারলাম আমি তাহলে কার সাথে গল্প করলাম। রাতে আর উনি উঠে বসে কতই কথা বললেন, ছুটির কথা বললেন, তাহলে কার সাথেই কথা বললাম আজও জানি না। অমিতা, এটাই ছিল ঘটনা। ঘটনাটা একদম অদ্ভুত না? যদি ভৌতিক কথা পরিবারের ভালো লাগে, অবশ্যই তুমি শেয়ার করো। আমাদের এই ভৌতিক কথা পরিবার আরও বড় হয়ে উঠুক। আরও ঘটনা আছে, এই ঘটনাটা পড়ে শুনিও, পরবর্তীতে পাঠানোর সাহস পাবো তাহলে। তো বন্ধুরা, এই ছিল আরও একটি অদ্ভুত ঘটনা, আর আজকে আমাদের এপিসোড এইটুকুই। আশা করছি প্রত্যেকটি ঘটনায় তোমাদের ভালো লেগেছে, এবং এই ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। চলো, আর একদম এই বিষয় নিয়ে কথা বাড়াবো না, তোমরা জানি করেই দেবে। এবার আমরা শুরু করব শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ, সেকেন্ড কমেন্ট করেছে সাব্বির আলী, থার্ড কমেন্ট করেছে বনগাউন। 3জনই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে অনন্যা ভৌমিক, গীতা গোস্বামী, রঘুনাথ খান, রত্না রয়, সুমন দেব বর্মন, দীপশ্রী দাস, রেখা পাসমান, এসকে আরাফুল হোসেন, মণি সাহা, সন্দীপ হাজরা, রাজা প্রভাত, সুদীপ্ত ব্যানার্জি, দীপিকা দাস, সুদেষ্ণা সিংহ রয়, জয়ন্ত দাস, রাজু কীর্তনিয়া, সুজয় বর, সুমিত ঘোষ, বাপন দাস, শরীফুল এসকে, নন্দিনী রয়, সুপর্ণা মুখার্জি, বর্ষা রয়, লক্ষ্মণ সর্দার, সনাতন পাত্র, প্রভাত কেশরী, মানুষ জানা, শুভঙ্কর ভট্টাচার্য, কৃষ্ণা জানা, পূজা হালদার, শুভদীপ সরকার, আশিস কোলে, মানিক কীর্তনিয়া, প্রদীপ দে, ইমন ঘোষ, অক্ষয় অধিকারী, রাহুল মাইতি, সুদেষ্ণা সিংহ রয়, সুস্মিতা কর, জয়শ্রী গুপ্তা, সঞ্জু দাস, বিদ্যুৎ সাহা, আশিস কর্মকার, ইন্দ্রাণী রায়, সংঘমিত্র রয়, অমিতা ঠাকুর, পাপিয়া দে, সন্দীপ হোর, ডিজে ভ্লগার অনিশ, রাকিবুর রহমান মামুনি, ইনাক্ষী দাস লিখেছে, দুটো ঘটনায় চোখে জল এনে দেওয়ার মতন, সংবেদনশীল। শুধু জমিদার বাড়ি কেন, বর্তমান যুগেও এরকম কিছু পরিবার বিদ্যমান। বাঁশঝাড়, তেঁতুল গাছ, ফাঁকা স্কুলবাড়ি, গানের আওয়াজ আসা, পঞ্চানন মন্দির, ফুল বেলপাতা, সব মিলিয়ে খুব সুন্দর একটা ভৌতিক পরিবেশের তৈরি হয়েছে। থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে কৃতিকা দাস, অঞ্জলি মণ্ডল, মনিকা ত্রিপুরা, সোনাম দাস, মলয় চক্রবর্তী, স্বপ্না বাজাল, অয়ন ব্যানার্জি, তিয়াশা অফিসিয়াল, শম্পা বিশ্বাস। এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন
এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।